আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৭৭। আসিফ জান্নাতদের ব্রেকফাস্ট প্রায় শেষের দিকে। এমন সময় আবির আর মেঘ আসছে। আসিফের সাথে দু একটা কথা বলে খেতে বসেছে। আইরিন নিজের মতো খাচ্ছে আর মাঝে মাঝে জান্নাতকে এটা সেটা বলছে। রিত আর মিম পাশাপাশি বসেছে। দুজনের বিভিন্ন প্রকার খাবারের নাম নিয়ে দুষ্টুমি করছে। কক্সবাজার আসতে আসতে রিতের সাথে মিমের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। যদিও রিত মিমের থেকে বয়সে অনেকটা ছোট, তবুও তাদের বন্ডিং খুব ভালো। দুজন দুজনকে তুই তুই করে বলে। রিত যেখানে যায় মিমকে ডেকে নিয়ে যায়, কিছু খেলে মিমকেও দেয়। আরিফ গতকাল ট্রেন থেকে এসব দেখে আসছে, তখন সেভাবে কিছু মনে হয়নি, কিন্তু রাতে আড্ডার পর থেকে আরিফের মনটা বার হয়ে আছে। কেন, কি হয়েছে, এর কোনো উত্তর আরিফের কাছে নেই। ভোর থেকে মন খারাপ করে যেন রাগে পরিণত হয়েছে। মিম আর রিতকে একসঙ্গে দেখলেই মেজাজ গরম হয়ে যাচ্ছে। খুব বেশি প্রয়োজন না হলে মিম আরিফের সাথে কথা বলা তো দূর, তাকেও দেখে না। আর সেই বিষয়টাই আরিফের সহ্য হচ্ছে না। বেশ কয়েকবার মিমের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু মিম আচ্ছা হুঁ ওকে বলে কথা কাটিয়েছে। আরিফ অনেকক্ষণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থেকে আচমকা খাবার রেখে উঠে গেছে। আবির চোখ তুলে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিরে খাবি না? খিদে নেই ভাই। আরিফ হন হন করে চলে গেছে। আসিফ, জান্নাত, আইরিন কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আনমনে বলে উঠল, ওর আবার কি হলো? আরিফের ইচ্ছাকৃত খুঁচানোটা মিমের স্বভাব। আজও তেমন কিছু করছে কিনা সেটা বুঝতেই মেঘ কিছুটা ঝুঁকে মিমকে দেখে নিল। মিম তখনও রিতের সাথে গল্পে মেতে আছে। মেঘ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খাওয়ায় মনোযোগ দিল। আবিরও বেশ মনোযোগ দিয়ে খাচ্ছে, এক একটা আইটেম চেক করছে। ভালো লাগলে মেঘকে দিচ্ছে, আর ভালো না লাগলে অনেক আগেই দূরে সরিয়ে দিচ্ছে। আজ সবাই সেন্ট মার্টিন যাবে, তবে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রেডি হয়ে চলে গেছে। মেঘ লাগেজ খুলে একটা একটা করে শাড়ি আর ড্রেস বের করে আবিরকে দেখাচ্ছে। বন্যা আর তানবীর কিছুটা দেরি করে রিসোর্টে ফিরেছে। নাস্তা শেষ করে বন্যা যেই রুমে ঢুকবে অমনি রিতের মুখোমুখি হলো। রিত কপাল কুঁচকে জানতে চাইল, কোথায় গিয়েছিলে? কাছেই। আমাকে না নিয়ে তুমি কার সাথে গিয়েছিলে? বন্যা উত্তর দেওয়ার আগেই তানবীর এসে গম্ভীর কণ্ঠে বলল, বন্যা রুমে যাও, আমার শালার সাথে বোঝাপড়া আমি করে নিচ্ছি। কে কার শালা? তোমার বোন আমার বউ হলে তুমি আমার কি হবে? শালা। কিন্তু আমার বোন আপনার বউ না, আজ না হলেও ভবিষ্যতে তো হবে। রিত চোখ গড়িয়ে বন্যার দিকে তাকিয়ে উচ্চ শব্দে রাখলো, আপু। বন্যা মৃদু হেসে রুমে চলে গেছে। রিত অসহায়ের মতো তাকিয়ে আছে। তানভীর রিতকে নিয়ে রুমে গেছে। কিছুক্ষণ কথাবার্তা বলে দুজন একেবারে রেডি হয়ে বেরিয়েছে। রিসোর্ট থেকে বেরিয়ে বাকিদের জন্য অপেক্ষা করছে। মিম বের হতেই রিত মিমের দিকে তাকালো। মিম আজ আকাশি রঙের একটা গর্জিয়াস গাউন পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছে। রিত প্রশস্ত আঁকিতে তাকিয়ে বলে উঠল, বেআইন, তোকে তো পুরাই নায়িকা লাগছে। মিম একগাল হেসে বলল, ধন্যবাদ। আমি যে তোর বেআইন এটা তুই কিভাবে জানলি? ছোট আপু তোর ভাইকে পছন্দ করে, আর তোর ভাইও। হ্যাঁ জানি। আমি আর মেকআপই তো ভাবিকে প্রপোজ করেছিলাম। রিক শক্ত গলায় প্রশ্ন করলো, তার মানে তুই আগে থেকে সব জানতি? হ্যাঁ। আমি কেন, এখানে সবাই জানে। বন্যা বা বিয়ার তোকে এ কারণে আনা হয়েছে। কি? জি। রিত আকম্বাদ মিমের মাথায় ঘাটটা মেরে রাগেশ্বরে বলল, পচা মেয়ে কোথাকার। আরে পেছন থেকে এসে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, রিত মিমকে একদম ছবে না। মিম চমকে উঠে পিছনে বলল, উষ্ট্র উল্টে মাথায় হাত বোলাতে বোলাতে আরিফের দিকে তাকালো। আরিফের গম্ভীর মুখভঙ্গি দেখে মিম সহসা ভ্রু কোঁচকালো। হৃদয় কিছু বুঝতে পারছে না, নিদারাম মুখ করে বলল, সরি। টেকনাফ থেকে মোটামুটি বড় একটা ট্রলার করে সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা দিল। মেঘ, বন্যা, জান্নাত তিনজনই আজ শাড়ি পরেছে। আবিররাও পাঞ্জাবি পরেছে। আইরিন তাদের পার্সোনাল ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলের ছবি তুলে দিচ্ছে। মিম মেঘের ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে ভয়ে ফোন ব্যাগে রেখে চুপচাপ বসে আছে। রিত আর আরিফ কাছাকাছি বসা। প্রথমে আনন্দে লাফিয়ে ট্রলারে উঠলেও মিম এখন ভেতরে ভেতরে খুব ভয় পাচ্ছে। আবিরা ছবি তোলাতে মনোযোগী, তাই মিম ওদের বিরক্ত করতে চাচ্ছে না। ঢেউয়ের নির্মিত্তে চলন্ত ট্রলার কম্পিত হলে মিম বারবার কেঁপে উঠছে। আরিফ আর রিত আশেপাশে তাকিয়ে প্রকৃতি উপভোগ করছে। মিম ওদের কাছাকাছি এসে বাড়ি কণ্ঠে বলল, ওই রিত সর, আমি এখানে বসবো। হৃদের সঙ্গে সঙ্গে আরিফও তাকিয়েছে। রিত সরতে যাবে, আরিফ তার আগে বলে উঠল, এদিকে এসে বসো। মিম হৃদের দিকেই তাকিয়ে আছে। ঢেউয়ের ধাক্কায় ট্রলার কাঁপতে মিম পড়ে যেতে নিল।
আরিফ সঙ্গে সঙ্গে মিমের হাত ধরে নিজের পাশে বসালো। ভয়ে মিমের হাত পা সহ পুরো শরীর থরথর করে কাঁপছে। আরিফ মিমের হাতটা ছেড়ে দিতে নিয়েও ছাড়লো না। মিমের কম্পিত হাতটা আরেকটু শক্ত করে ধরে মোলায়েম কণ্ঠে শুধালো, ভয় লাগছে? হ্যাঁ। কিছু হবে না, ভয় পেও না। খানিক বাদে ট্রলা আবারও কেঁপে উঠল। মিম সহসা অপর হাতে শার্টের উপর দিয়ে আরিফের হাত খামচে ধরেছে। আরিফ শীতল চোখে মিমের উত্তগ্র অননে চেয়ে আছে। সর্বক্ষণ ছটফট করা মেয়েটাও ভীতিকর চেহারা দেখে আরিফ মৃদু হাসলো। আস্তে করে বলল, তোমার না খুব সাহস? এই কি তবে সাহসের নমুনা? মিম আর চোখে তাকালো। আরিফের ঠোঁটে হাসি দেখে মিমের খুব রাগ হলো। আরিফের হাত ছেড়ে সহসা উঠে যেতে চাইলো, কিন্তু আরিফের হাতে বন্দি হাতটা ছাড়াতে ব্যর্থ হলো। মিম গম্ভীর কণ্ঠে বলল, আমার হাত ছাড়ো। এই হাত ছাড়া যাবে না। কেন? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? মিম ভ্রু কুঁচকে প্রশ্ন করলো। মানে? আরিফ গলা খাকানি দিয়ে আস্তে করে বলল, তুমি আমার ঝগড়া করার একান্ত সঙ্গী। তোমার জন্য আমার মন সর্বদা বন্দী। মিম কপাল কুঁচকে বিড়বিড় করলো, তোমার কি মাথায় সমস্যা? কি আবল তাবল বলছো? আরিফ মুচকে হেসে জবাব দিল, তুমি বললে পাগল হয়ে ঘুরবো সাজেক বেলিতে, তুমি বললে নীল নিগন্তে উড়বো সাদা রঙের ঘুড়িতে। মিম বেকুবের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে আকম্বাদ বলে উঠল, তুমি ভাই যা খুশি করো, আগে আমার হাতটা ছাড়ো। হাত ছাড়িয়ে যাবে কোথায়? চলো না স্বপ্নপুরীতে গা বাসাই। মিম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আর্তনাদ করলো, আমার হাতটা ছাড়ো। হাত ছাড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাবু। আমি বাবু না, ওকে। হাত ছাড়ো, আমি হৃদের পাশে বসবো। আরিফ হাসি মুখে সহসা আদার নেমেছে। কণ্ঠে রাগ ঢেলে তাতে দাঁত চেপে বলল, তুমি ওর পাশে বসবে না। বসলে শুধু আমার পাশেই বসবে। কেন? ও আমার বেয়াই, বন্ধু। ওর পাশে কেন বসবো না? আমি বারণ করছি তাই। তুমি আমাকে বারণ করার কে? আমি তোমার ভাই। তানভীর ভাইয়াও তো আমার ভাই। ভাইয়া তো কখনো কোনো কারণে আমাকে বারণ করে না। ভাইয়ার বারণ করার প্রয়োজন পড়েনি, তাই করেনি। আমার প্রয়োজন, তাই আমি বারণ করছি। আজব তো, তোমার কি প্রয়োজন? আমার তোমাকে প্রয়োজন। মানে? আরিফ মিমের মাথায় গাঁটটা দিয়ে চাপা সরে বলল, ব্যাঙের মাথার মতো বুদ্ধি নিয়ে এত ঝগড়া করো কিভাবে? আমি ঝগড়া করি না, কখনোই না। তুমি তো অবুঝ একটা বাবু। এখনো কি? কিছু না। আবির মেঘ কম করে হলেও শখানেক ছবি তুলে ফেলেছে। আসিফ আর জান্নাত বেশ কিছু ছবি তুলেছে, তবে বন্যা লজ্জায় তানভীরের দিকে ঠিকমতো তাকাতেই পারছে না। যে কয়েকটা ছবি তুলেছে সবগুলোতেই বন্যা অন্যমনস্কভাবে এদিক সেদিক তাকিয়ে আছে। তানভীর বন্যার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করলো, এখন লজ্জায় আমার দিকে তাকাতেই পারছো না। সকালে এত মানুষের সামনে জড়িয়ে ধরার সময় তোমার লজ্জা কোথায় ছিল বলো তো? বন্যা ঠোঁট বিকিয়ে বলল, সকালে এত মানুষ থাকলেও আবির ভাইয়া আর আসিফ ভাইয়া ছিলেন না। হায় রে, তুমি ওদের দেখে লজ্জা পাচ্ছ, অথচ বড় ভাই হয়েও ওদের মধ্যে মিনিমাম লজ্জাবোধ নেই। দেখছো কত সুন্দর করে ছবি তুলছে, আর তুমি? বন্যা মৃদুস্বরে বলল, ওনারা বিবাহিত, যেভাবে ইচ্ছে সেভাবে ছবি তুলতে পারেন। তানভীর নীরের দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, চলো আজ বিয়ে করব। না। কেন? পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করব না আমি। ইস, বিয়ে করবো না বললেই হলো? ভালোই ভালোই রাজি না হলে কিডন্যাপ করে এনে বিয়ে করব। বন্যা মুচকি হেসে বলল, আপনার এত সাহস? নিজের সাহসে না কোলালে প্রয়োজনে আশেপাশে সবার থেকে সাহস দাঁড় নেব, তবুও তোমাকে আমার করেই ছাড়বো। এতটা পর জার্নিতে আবির এক সেকেন্ডের জন্য মেঘকে ছাড়ছে না। জান্নাত অনেকক্ষণ যাবৎ বিষয়টা লক্ষ্য করছে, তবে কিছুই বলছে না। ছবি তোলা শেষে জান্নাত অনুজ্ঞ কণ্ঠে বলে উঠল, ভাইয়া তুমি মেঘকে নিয়ে এত ভয় পাও কেন? আবির মেঘের দিকে এক পলক তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আজকের আকাশটা দেখেছো? চারপাশে শুধু সাদা মেঘের উপর। সেই মেঘেদের ভিড়ে আমার মেঘ হারিয়ে গেলে অন্তর্বাসের বিজ্ঞপ্তি কোথায় দেব বলো? আসিফ মেঘে সরে বলল, তুই বরং মেঘকে সিন্ধুকে তালা দিয়ে রেখে দে, মাঝে মাঝে বের করে দেখবি আর সযত্নে রেখে দিবি। আবির উচ্চ শব্দে হেসে বলল, বুদ্ধিটা কিন্তু খারাপ না, ফাজিল। সারাদিনের ঘোরাঘুরি শেষে সন্ধ্যা নাগাদ ক্লান্ত হয়ে সবাই রিসোর্টে ফিরেছে। ফ্রেশ হয়ে যে যার মতো রেস্ট নিচ্ছে। তানভীর বন্যাকে বারবার মেসেজ দিচ্ছে। অবশেষে বাধ্য হয়ে বন্যা রুম থেকে বেরিয়েছে। তানভীর রুমের সামনে দাঁড়ানো। বন্যা বের হতেই বলল, চলো। কোথায়? ঘুরতে। খুব ক্লান্ত লাগছে, কুলে নিতে হবে। বন্যা আকম্বাদ সকালের ঘটনা মনে পড়ে গেছে। আবিরের মতো তানভীরও যদি একই কাজ করে বসে, তার জন্য আগেভাগেই বলে উঠল, আমি একাই যেতে পারবো। ঠিক আছে, চলো। সবার রাতের খাবার শেষ, অথচ তানভীরের আসার কোনো নামই নেই। বাধ্য হয়ে আবির তানভীরের নাম্বারে কল দিল। রিসিভ করতেই উষ্ণ স্বরে বলল,
চাঁদ, সমুদ্র আর তাকে দেখা শেষ হলে রিসোর্টে ফিরে আসেন ভাই। এটা কিন্তু আপনার এলাকা না। 10 মিনিটের মধ্যে চলে আসছি। ঠিক আছে। মাঝখানে একদিন কেটে গেছে। কক্সবাজার আশেপাশে সবকিছু মোটামুটি দেখা শেষ। বন্যা আর তানবীরের সম্পর্কেও অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে আবির কাবাব মে হাড্ডির মতো তানবীরের পেছনে লেগে আছে। বন্যা আর তানবীর আলাদাভাবে কোথাও গেলে 30 মিনিটের উপর হলে ওয়ার্নিং স্বরূপ কল দেওয়া শুরু করে। অথচ আবির মেঘকে নিয়ে ঘুরতে যাওয়ার আগেই ফোনটা বন্ধ করে ফেলে। সকালে ব্রেকফাস্ট শেষ করা মাত্রই বাসা থেকে কল আসছে, আজ মাইশা আপুর ডেলিভারি। আবির সবার উদ্দেশ্যে বলল, আমাদের যেতে হবে, তোমরা চাইলে আরো 2-1 দিন থাকতে পারো। আসিফ শান্ত গলায় বলল, তার কোনো প্রয়োজন নেই, ঘুরতে আসছি, ঘুরলাম, এখন আমাদের একসঙ্গে ফেরা উচিত। ঠিক আছে। হুট করে ডিসিশন হওয়ায় ট্রেনের টিকিট ম্যানেজ করা সম্ভব হয়নি, তাই বাসেই রওনা দিয়েছে। বন্যা আর রিত একসঙ্গে বসেছে। তানবীর আর আরিফ বন্যাদের পাশাপাশি বসেছে। তাদের সামনে মিম, আইরিন, আসিফ আর জান্নাত। আবির আর মেঘ পিছনের দিকে বসেছে। মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমার বান্দরবন যাওয়ার খুব ইচ্ছে ছিল। কিছুদিন পর আবার আসবো, তখন সাজেক, বান্দরবন সব ঘুরবো। আবার তো কি করব? তুমি যদি মাইশাপুর বাবুকুলে নেওয়ার জন্য বায়না না করতে, তাহলে আজ আমাদের এভাবে যেতেই হতো না। চট্টগ্রামের সব জেলা ঘুরে তারপর বাসায় ফিরতাম। আমি কি জানতাম নাকি? আবির হঠাৎই মেঘের দিকে তাকিয়ে কেমন করে চাইল। মিনিট খানেক এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আবির ঠোঁট কামড়ে হেসে আচমকাই বলে উঠল, তোমার যে ছোট বাবু পছন্দ, এটা তো আগে জানতাম না। জানলে কি করতেন? আরে ফিস ফিস করে বলল, মাইশাপুর মা হওয়ার আগে তোমাকে আম্মু ডাক শোনাতাম। মেঘ রাগে সরে বলল, আপনার কি একটু লজ্জা নেই? লজ্জা থাকাটা কি জরুরি বউ? হ্যাঁ, খুব জরুরি। তুমি একটু দেবে? আমি কি দেব? লজ্জা। উফ, আমি আপনার সাথে বসবই না। আবির নিঃশব্দে হেসে বলল, বাচ্চা আমি স্বভাব না ছাড়লে আম্মু হতে পারবে না। মেঘ চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, দোহাই লাগে, বাসে অন্তত এমন কথা বলবেন না। আবির উদাসীন কণ্ঠে বলল, ঠিক আছে, বাকি কথা রাতে হবে। মেঘ জানালার বাইরে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। আবির চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছে। কয়েক মিনিট যেতে মেঘ অতর্কিতে আবিরের দিকে করল। আবির কিছু সময় নীরবতায় মেঘের বুকটা কেমন যেন মুচড় দিয়ে উঠেছে। মেঘ আবিরকে এক পলক দেখে আবিরের কাছাকাছি চেপে বসে আবিরের বুকে মাথা রাখলো। আবির তৎক্ষণাৎ মেঘকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। আবিরের দুষ্টামিতে অতিষ্ঠ হলেও মেঘ আবিরের নীরবতা একদমই সহ্য করতে পারে না। আবির কিছুক্ষণ চুপ থাকলেও মেঘের মনে দুশ্চিন্তা হানা দেয়। মেঘ আহ্লাদি কণ্ঠে ডাকলো, এই শুনছ? বলো, একটা গান গাও। হ্যাঁ। এখন? হ্যাঁ। কি গান? তোমার ইচ্ছে। আবির আস্তে করে গলা জেরে গুনগুন করে গাইতে শুরু করলো, তুমি সাগর নীলিমা নাও, তুমি মেঘের ভরসা নাও, তুমি শুধু আবিরের ময়না, ময়না, তুমি আবিরের ময়না। এদিকে বন্যা আর রিত দুজনেই ঘুমাচ্ছে। তানবীর ঘাড় কাত করে মুক্ত চোখে বন্যাকে দেখছে। অনেকক্ষণ পর বাসের জাগিতে বন্যার ঘুম কিছুটা কেটেছে। অর্ধ ঘুম থেকে তানবীরের বিমোহিত চাহনি দেখে লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে। তানবীর তখনও এক দৃষ্টিতে চেয়ে আছে। পরিস্থিতির জন্য মুখ ফুটে কিছু বলতে পারছে না। আবিররা বাসায় এসে কোনো মতো ফ্রেশ হয়ে সরাসরি হাসপাতালে চলে গেছে। মাইশা আপুর হাজব্যান্ড ওটি রুমের বাইরে অপেক্ষা করছে। পাশে একটা কেবিনে আবিরের মামা, মাম্মি, আব্বু, আম্মু, মালা, সাকিব সহ মাইশার শ্বশুর বাড়ির কয়েকজন বসে আছে। আবিরের মামার দিকে মাইশার বেবি প্রথম। সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মেঘ এতক্ষণ খুশিতে থাকলেও সবার অবস্থা দেখে এখন ভয় পাচ্ছে। মেঘের বুধ শক্তি হওয়ার পর এই প্রথমবার কারো ডেলিভারির মুহূর্তে হাসপাতালে উপস্থিত হয়েছে। সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু ভিতর থেকে বাবুর কান্না শোনা যাচ্ছে না। ভয়ে মেঘের কলেজা পর্যন্ত শুকিয়ে গেছে। এই মুহূর্তের জন্য নিজেকে মাইশা আপুর জায়গায় চিন্তা করতেই অতর্কিতে মেঘের মাথা ঘুরতে শুরু করেছে। মেঘ কেবিনে ঢুকে মালিয়া খানের পাশে বসে কয়েক ডুব পানি খেয়ে নিল। মালিয়া খান মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, টেনশন করিস না। মেঘ শীতল চোখে তাকাতেই মালিয়া খান মলিন হাসলেন। আকম্বাদ পাশের রুম থেকে নবজাতকের কান্নার শব্দ শোনা গেল। বেবির কান্নার শব্দে রুমে থাকা প্রতিটা মানুষের স্বস্তি ফিরেছে। নবজাতককে কুলে নেওয়ার জন্য মেঘের ঢাক পড়েছে, কিন্তু মেঘ বয়ে যেতে পারছে না। মেঘ কোনো মতে শক্ত গলায় বলল, ভাইয়া, বাবুকে আপনি কুলে নেন প্লিজ, আমি নিতে পারবো না।
মাইশার হাজবেন্ড মেঘকে কয়েকবার ডেকেছে, কিন্তু মেঘের হাত পা সহ পুরো শরীর কাঁপছে। মাইশার হাজবেন্ড বাবুকে কুলে নিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়িয়েছে। মেঘকে উদ্দেশ্য করে কোমল কণ্ঠে বলল, মেঘ, তুমি বলেছিলে বাবুকে কুলে নিবে, অন্তত পক্ষে একবারের জন্য নাও। মেঘ আবিরের দিকে তাকালো। আবির মৃদু হেসে চোখে ইশারা দিল। মেঘ বিছানায় বসে দুহাত বাড়িয়েছে। মাইশার হাজবেন্ড সঙ্গে সঙ্গে বাবুকে মেঘের কুলে দিল। লাল টুকটুকে ছোট্ট একটা বাবু মেঘের কুলে অঝরে খাচ্ছে। দু একবার চোখ খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফের কাঁদতে শুরু করেছে। কিছু সময়ের জন্য মেঘের সর্বাঙ্গ কালবৈশাখী ঝড়ের মুখোমুখি হলো। অজানা এক ভয় আর আতঙ্কে মেঘের দু চোখ টলটল করছে। বাবুর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই চোখে পানি জমে বাবুকে ঘোলাটে দেখা যাচ্ছে। মালিয়া খান মেঘের অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরে বাবুকে কোলে নিয়ে মাইশার আম্মু আর শাশুড়ির কাছে নিয়ে গেল। বাবুর কান্না, বাড়ির সবার হই হুল্লোড় মেঘ সহ্য করতে পারছে না। মেঘ মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেছে। আবিরও এক দৌড়ে বেরিয়েছে। মেঘের কাছাকাছি দাঁড়িয়ে চোখ মুছে দিতে দিতে শান্ত কণ্ঠে ডাকলো, এই মেঘ। কান্নার জন্য মেঘ কথায় বলতে পারছে না। আবির ফের বলল, কি হয়েছে তোমার? মেঘ কাঁদতে কাঁদতে শুধু বলল, মা হওয়া এত কষ্টের। আবির নিঃশব্দে হেসে বলল, এই কষ্টের আড়ালে সীমাহীন সুখ লুকিয়ে থাকে। মেঘ ক্রোধিত নয়নে তাকাতেই আবির নড়ে উঠল। সহসা স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, সরি। তুমি মানসিকভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত আমি বাবুর কথা বলবো না। এবার তো কান্না থামাও প্লিজ। তানবীর, মিম, আসিফ, আরিফরা কিছুক্ষণ পরে হাসপাতালে আসছে। সবাই বাবুকে দেখছে আর যে যার মতো গিফট নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে মাইশা আপুকে কেবিনে শিফট করা হয়েছে। এই সময়ের মধ্যে মেঘের মনের অবস্থা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। মেঘ বাবুকে কুলে নিয়ে গবেষণা শুরু করেছে। এক সময় আবিরও মেঘের সঙ্গে সঙ্গ দিল। বাবুর নাম, চোখ, ঠোঁট কার মতো হয়েছে সেসব নিয়ে তর্ক বিতর্ক লেগেছে। আলী আহমদ খান বাহিরে ছিলেন। আবির মেঘের তর্ক বিতর্ক শুনে রুমে আসছেন। আলী আহমদ খান আসতেই আবির মাথা নিচু করে দূরে সরে দাঁড়ালো। আলী আহমদ খান কিছু বলতে চেয়েও সহজা কথা কিনলেন। আবিরের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, বাইরে আসো, কথা আছে। আবির সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। 10 মিনিট পর কেবিনের দরজায় দাঁড়িয়ে তানবীরকে উদ্দেশ্য করে বলল, তানবীর, বাসায় গেলে সবাইকে নিয়ে যাস। রুম ভর্তি মানুষ, তাই মেঘকে কিছু বলতে চেয়েও বলতে পারলো না। মেঘরা বাসায় ফিরেছে 10টার দিকে। সবাই সবার মতো শুয়ে পড়েছে। মেঘ আবিরের রুমে কিছুক্ষণ পায়চারি করে হঠাৎ এক দৌড়ে নিচে চলে আসছে। আবিরের রুমটা অনেক বড় হওয়ায় মেঘের একা থাকতে ভয় লাগে, তাই ড্রয়িং রুমে চলে আসছে। টিভি দেখতে দেখতে আবিরকে কয়েকবার কল দিয়েছে, কিন্তু আবির কল রিসিভ করছে না। মেঘ এক এক পর্যায়ে সোফাতেই ঘুমিয়ে পড়েছে। প্রায় 12টার দিকে মালিহা খান টিভির শব্দে রুম থেকে বেরিয়ে আসছেন। মেঘকে সোফায় ঘুমাতে দেখে ঘড়ির দিকে তাকালেন। আবিরের আব্বু, চাচ্চু কেউই এখন বাসায় ফিরেনি। মালিহা খান মেঘের মাথায় হাত বুলিয়ে আস্তে করে ডাকলেন, মেঘ, এই মেঘ। এখানে ঘুমাচ্ছিস কেন? রুমে ভয় লাগে। কেন? জানি না। মালিহা খান সোফার এক পাশে বসলেন। মেঘকে নিজের উরুতে শুয়ে চুলে হাত বোলাতে বোলাতে বললেন, মাইশার বাবু দেখে ভয় পেয়েছিস? হ্যাঁ, সংসার জীবন বড়ই কঠিন মা। এ জীবনে ভয়কে জয় করে চলতে হয়। আবির এখনো ফিরছে না কেন? জানি না, কল রিসিভ করছেন না। আচ্ছা, তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মেঘ কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করে হঠাৎই ডাকলো, বড় আম্মু। বল। একমাত্র ছেলের বউ হিসেবে তোমার কি আমাকে পছন্দ? পছন্দ না হলে কি ছেলের বউ করতে রাজি হতাম নাকি? এখন ঘুমানোর চেষ্টা কর, না হয় মাথা ব্যথা করবে। কিছু সময়ের মধ্যে মেঘের ঘুমিয়ে গেছে। 10-12 মিনিটের মধ্যে আবির দৌড়ে বাসায় ঢুকেছে। মালিহা খানকে সোফায় বসে থাকতে দেখে পা থামিয়ে ধীর গতিতে আগায়। আম্মুর কোলে ঘুমন্ত মেঘকে দেখে আবির অপ্রত্যাশিতভাবে হেসে ফেলল। আবিরের হাসি দেখে মালিহা খান রাগী স্বরে হুঙ্কার দিলেন, তোর দায়িত্ববোধ কি কোনোদিনও আসবে না? আসবে। কবে আসবে? বিয়ের পর এত রাত করে কেউ বাসায় ফিরে? মেয়েটা এমনিতেই ভয় পায়, তার উপর তুইও নিরুদ্দেশ হয়ে গেছিস। তোর বউকে দেখে রাখার দায়িত্ব কি আমার? আবির মুচকি হেসে বলল, সরি। তুই যে বিয়ে করেছিস এটা কি তোর মনে থাকে না? থাকে তো। তাহলে তোর আব্বু কোথায়? চাচ্চুরাই বা কোথায়? আসতেছে। কোথায় গিয়েছিলি? আব্বু এসে সব বলবে। আমি আপাতত ওকে নিয়ে যাই। চাচ্চু এসে মেয়েকে এই অবস্থায় দেখলে আমার খবরই আছে। আবির ঝটপট মেয়েকে কোলে নিয়ে রুমে চলে যাচ্ছে। চলবে। গল্পটা প্রায় শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।